আমায় ছেড়ে দিন প্লিজ। এমনটা করবেন না। যেতে দিন আমায়, আমি মায়ের কাছে যাব। মেয়েটির কান্না শুনে আলভি মেয়েটির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। মেয়েটি আলভির লাল লাল চোখ দুটো দেখে কান্নার বেগ বাড়িয়ে দিল। আ- আপনি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আমার ভয় করছে। মেয়েটির চোখে পানি দেখে আলভি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে মেয়েটিকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। আলভি কিছু বলতে চাইছে, কিন্তু গলা পুরোপুরি ভাবে শুকিয়ে যাওয়ায় কথাও বের হচ্ছে না। আলভি অনেক কষ্ট করে বলে ওঠে, অলি, তুমি এখানে কি করছো? তুমি যাও এখন প্লিজ। আমি সঠিক কন্ডিশনে নেই। প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি যাও। অলি উপায়ন্তর না পেয়ে মেঝেতে বসেই চিৎকার দিয়ে উঠল। কিভাবে যাব? দরজাটা বন্ধ। আলভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অলিকে টেনে কোলে তুলে নেয়। আপনি কেন এমনটা করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। অলি আলভিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি দিতে লাগলো, কিন্তু আলভির মতো প্রাপ্তবয়স্ক পুরুষালী শক্তির সামনে তার শিশু শক্তি নিতান্তই তুচ্ছ বললে গণ্য হলো। আলভি এবার বিরক্ত হয়ে অলিকে খাটের উপর ছুঁড়ে মারলো। তারপর নিজে অলের দিকে এগিয়ে যেতে যেতে নিজের শার্টের বাটন খুলতে লাগলো। আমার সাথে এমন করবেন না। পায়ে পড়ি, আমি আমি বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে অলির অবস্থা খুবই খারাপ। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু অলির কান্নার আওয়াজ এখন আর আলভি শুনতে পাচ্ছে না। সে তো তাকিয়ে আছে অলির গোলাপি ঠোঁট জোড়ার দিকে, যেগুলো এই মুহূর্তে তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল। আলভি নিজের গায়ের শার্টটা খুলে ফেলে দিয়ে হলির পা ধরে নিজের দিকে টেনে আনলো। হলি আর কিছু বলার আগেই আলভি অলির ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। প্রচণ্ড ঘৃণায় অলি আলভির ঠোঁটে কামড় দিয়ে বসলো। আলভি ভীষণ রেগে গেল। সে অলিকে ছেড়ে দিয়ে নিজের ঠোঁট লেগে থাকা রক্তটুকু তর্জনী আঙুলে নিয়ে চোখ কটমট করে অলির দিকে তাকায়। অলি কিছু বলতে চাইলে আলভি অলিকে খাটের সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, ইউ লিটল হানি বি, তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আমায় ছেড়ে দিন, হাত জোর করছি আমি। না ঠেলে চলো হানিবি, কম্পিটিশন করি যে কে কাকে কত বেশি বাইট করতে পারে। বলে একটা শয়তানি হাসি দিয়ে আলভি অলির উপর ঝাঁপিয়ে পড়ে। আলভির এলোমেলো স্পর্শে ছোট্ট অলি ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে উঠছিল, কিন্তু বাইরের সাউন্ড বক্সের শব্দে অলির সেই চিৎকারগুলো পুরোপুরিভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে। এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়ে অলি জ্ঞান হারিয়ে ফেলে। সেই সুযোগে আলভি বিনা বাধায় পুরোপুরিভাবে অলির মাঝে নিজেকে হারিয়ে ফেলে। রাত 2:30 বাজে। তিনতলা বিশিষ্ট বিশাল বাড়িটার চারপাশে করা লাইটিংগুলোই জানান দিচ্ছে আজ এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান। বাড়ির ভেতরে আবহাওয়া বেশ গরম। কিছুক্ষণ আগে এই বাড়ির বড় মেয়ে তিশার মেহেন্দি অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। বাড়িতে থাকা প্রত্যেকটা রুম মহিলাদের দখল হওয়ায় ফলস্বরূপ ছেলেদেরকে ড্রয়িং রুমের মেঝেতেই বেড বিছিয়ে শুতে হয়েছে। ড্রয়িং রুমে সবাই বেঘরে ঘুমাচ্ছে, কারণ নাক ডাকার শব্দ কানে পৌঁছাতে অলি চোখ মেলে তাকায়। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে। অলি ডান পাশে ঘুরতেই আলভির চেহারা দেখে চিৎকার দিতেই যাবে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এই লোকটার ঘুম ভেঙে গেলে আবারও আমার সাথে খারাপ কাজ করবে। ভাবতেই অলি কেঁদে ওঠে। অলি নিজের ওপর থেকে আলভির হাত পা সরিয়ে উঠে বসতেই কম্ফোর্টারটা সরে যায়। অলি কান্না ভরা চোখে আশেপাশে তাকিয়ে নিজের জামা কাপড় খুঁজতে লাগলো। সে দেখলো সেগুলো নিচেই পড়ে আছে। অলি নিজের চোখ জোড়া মুছে একটা শ্বাস টেনে খাটের বাইরে পা রাখতেই সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সেসব সাইডে রেখে সে নিজের কাপড়গুলো তুলে নিল। দ্রুত হাতে কাপড়গুলো পরে আলভির দিকে শেষবারের মতো তাকিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজা হাত দেওয়ার আগেই আকস্মিকভাবে দরজাটা আপনা আপনি খুলে গেল। দরজার অন্য পাশে থাকা ব্যক্তিটাকে দেখে অলি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সামনে থাকা ব্যক্তিটা অলিকে অকথ্য ভাষায় গালাগালি করে অলিকে টানতে টানতে কোথাও নিয়ে চলে যায়। অন্যদিকে আসমা বানুর ঘুম ভাঙতেই সে নিজের মেয়েকে খুঁজতে লাগলো। অন্য পাশে থাকা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলো সে বেঘরে ঘুমাচ্ছে। আমার মেয়েটা কোথায় গেল? এখনো আসলো না কেন? গান বাজনা শেষ হয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল। মনে মনে কথাগুলো বলতে বলতেই আসমা বানু খোলা দরজার দিকে তাকায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দরজা দিয়ে বের হতেই অলি এসে তাকে জড়িয়ে ধরে। অলির এহেন কর্মকাণ্ডে আসমা বানু ঘাবড়ে যায়। কি হয়েছে মা? কোথায় ছিলে এতক্ষণ? অলি সবকিছু বলতে চাইলেও বলে উঠতে পারে না, উল্টো কান্না করতে লাগে। আসমা বানু অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে অলি? কাঁদছিস কেন? কোথায় ছিলি তুই? অলি মাকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে নিজের চোখ মুছে হাসার চেষ্টা করে বলে,
মা, আমি ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। আর তুমি তো জানোই আমি একা ঘুমোতে পারি না, তাই ঘুম ভাঙতেই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসমা বানু অলির বাচ্চামো কথায় মুখে হাসি টেনে বলে ওঠে। তখন থাকতে চেয়েছিলি কেন বলতো? আমি তো জানি তুই বেশি রাত অবধি জেগে থাকতে পারবি না। সরি মা, আমার ভুল হয়ে গিয়েছিল। আমি আর কখনো তোমায় ছাড়া কোথাও থাকবো না। চারপাশে অন্ধকারের মাঝে দু একটা ডিম লাইট জ্বলছে। সেই আলোতে আসমা বানু অলির চোখের পানি দেখতে পাচ্ছিল না। মেয়েটা বিনা শব্দে কান্না করছে। আসমা বানু অলির হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল। তারপর অলিকে নিজের অন্য পাশে শুয়ে দিয়ে বলল। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। অলি হাতের উল্টো পিঠে নিজের চোখের জলগুলো মুছতে মুছতে মনে মনেই বলল। আমি আর ঘুমোতে পারবো না মা, আমার ভীষণ ভয় করছে। আমি তোমায় কিছু বলতেও পারলাম না, আমি ক্ষমা করে দিও মা। সকাল 8:30টার দিকে আলভির ঘুম ভাঙল। সে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নিল। তারপর আড়মোড়া ভেঙে খাট থেকে নামতেই নিজেকে কাপড়বিহীন আবিষ্কার করে বড়সড় ধাক্কা খেল। সে এতটাই চমকে গেছে যে রিয়াকশন দিতেই ভুলে গেছে। এর মাঝেই তার রাতের কিছু কিছু কথা মনে পড়তে লাগলো। আলভি দ্রুত গতিতে ফ্লোর থেকে নিজের কাপড়গুলো তুলে গায়ে পরে নিল। তারপর ধাপ করে খাটের উপর বসে পড়ল। এসব কি করে হলো? আলভি মাথা চেপে ধরে বসে রইল। তার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে। রাতে কি হয়েছিল আমার সাথে? আলভি আশেপাশে তাকে বোঝার চেষ্টা করতে লাগলো। খাটের উপর থেকে কম্ফোর্টারটা সরাতেই আলভির চোখ ছানাবড়া হয়ে যায়। বিছানার মাঝে ছোপ ছোপ রক্তের দাগ। তার পাশে একটা নূপুর পড়ে আছে। আলভি নিজের চুল টেনে ধরে মনে করার চেষ্টা করছে। এটা আবার কার নূপুর? এখানেই বা আসলো কেমন করে? আলভি নিজের হাত পা চেক করে দেখতে লাগলো, কিন্তু তার হাত পা ঠিকঠাকই আছে। আমার তো কোথাও কেটে যায়নি। তাহলে তাহলে এত রক্তই বা কোত্থেকে আসলো? আলভি রেগে মেগে কম্ফোর্টারটা ছুঁড়ে ফেলে দিল। রাতে আমার সাথে একটা মেয়ে ছিল, সে ব্যাপারে আমি শিওর। কিন্তু কে ছিল? আর রাতে আমারই বা কি হয়েছিল? আমি কি করেছি মেয়েটার সাথে? আর কেনই বা করেছে? শিট, আমার কোনো কিছু মনে পড়ছে না। আলভি বিরক্ত হয়ে খাটের ওপর বসতেই তার মা শাহনাজ বেগম আলভির রুমে প্রবেশ করেন। তাকে দেখে আলভি তড়িঘড়ি করে রক্তের দাগগুলোর উপরেই বসে পড়ে। এদিকে শাহনাজ বেগম এসে আলভিকে জাগ্রত অবস্থায় দেখে বেশ অবাক হলেন। কি ব্যাপার? আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো শুনি? আমার লাট সাহেব ছেলেটা সাত সকালে কারোর সহায়তা ছাড়াই জাগ্রত হলো কিভাবে? আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। শাহনাজ ছেলের চেহারা দেখে থতমত খেয়ে গেলেন। মায়ের এরকম চাহনি দেখে আলভিও ঘাবড়ে গেল। শাহনাজ বেগম কিছু বলার আগেই উর্মিলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। উর্মিলা কারো দিকে না তাকিয়েই বলতে লাগলো। মা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তারপর ভাবলাম তুমি তো আবার তোমার ছেলে বলতে অজ্ঞান, তাই ঘুরে ফিরে এখানেই চলে এলাম। মা, আমি আমার লাল রঙের জামাটা পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেবে প্লিজ? শাহনাজ বেগম এখনো আলভির দিকেই তাকিয়ে আছে। উর্মিলা মায়ের দৃষ্টি অনুসরণ করে নিজের ভাইয়ের দিকে তাকাতেই খিলখিলিয়ে হেসে ওঠে। আলভি উর্মিলার হাসতে দেখে ভীষণ রেগে যায়। সকাল সকাল দাঁত দেখাচ্ছিস কেন? তুই যে পেতনি, তার দাঁত না দেখালেও বুঝতে পারে সবাই। আলভির কথা শুনে উর্মিলার হাসি থেমে গেল। মা, দেখলে দেখলে তোমার লাট সাহেব ছেলে আমাকে কিভাবে বললো? শোন ভাইয়া, তুই নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ। আমাকে পেতনি বলা, তাই না? তোকে একদম কান কাটা বাদুড়ির মতো দেখাচ্ছে। ছ্যা ছ্যা ছ্যা, তোর মেহেদি দিতে ইচ্ছে করছে, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে দিয়ে দিতাম। আমি যদিও বা মেহেদি দিতে পারি না, কিন্তু এর থেকে তোর ঢের ভালো পারতাম। আমি মেহেন্দি দেবো কেন? ছেলেটা মেহেন্দি দেয় না, বুঝলি? তোর মতো পেতনিগুলোই দেয়। উর্মিলা আবারও হেসে উঠল। আলভি শুধু পারছে না বসা থেকে উঠে গিয়ে উর্মিলার গায়ে ঠাটিয়ে চর মেরে দিতে। তাকে নিয়ে হাসা, তাই না? বের হ, বের হয় রুম থেকে, নইলে তোর দাঁত আমি ভেঙে ফেলবো। তুই চাচ্ছিস তোর চেহারার এই অবস্থা দেখেও আমি চুপ করে থাকবো? নো ভাইয়া। আচ্ছা ওয়েট, এক মিনিট, তোর লজ্জা করলো না এভাবে সারা মুখে মেহেদি মেখে বসে থাকতে? তোর মেহেদি এত পছন্দ আমি সত্যি জানতাম না রে, নইলে তিশা আপুকে বাদ দিয়ে আগে তোকে মেহেদি পরানোর ব্যবস্থা করতাম। আলভি উর্মিলার কথা শুনে স্তব্ধা খেয়ে গেল, কিন্তু সে বসা থেকে উঠতে পারছে না। মা, তোমার মেয়েকে নিয়ে যাও তো, নইলে আমি কিন্তু তোর মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে মস্করা করা? উর্মিলা কিছু বলতে যাবে তার আগেই শাহনাজ বেগম উর্মিলাকে থামিয়ে দেয়।
একদম চুপ, যা এখান থেকে। শাহনাজ বেগমের ধমক খেয়ে উর্মিলা হাসতে হাসতেই রুম থেকে বেরিয়ে গেল। শাহনাজ বেগম দরজা পর্যন্ত এসে ফের আলভির দিকে তাকিয়ে বললেন, চেহারার এই অবস্থা নিয়ে নিচে আসিস না। আমি তো আর উর্মিলার মতন করে বাকি সবাইকে ধমক দিয়ে চুপ করাইয়ে দিতে পারি না। ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে রুম থেকে বের হোস। শাহনাজ বেগম রুম থেকে বের হতেই আলভি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা লক করে দিল। তারপর সময় নষ্ট না করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার চোখজোড়া কপালে উঠে গেল। তার ডান গালে মেহেন্দির রং লেগে আছে, উজ্জ্বল ফর্সা চেহারায় লাল রং একদম ফুটে রয়েছে। আলভি এক হাত নিজের গাল স্পর্শ করে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, আমার ডান গালে মেহেন্দি লাগলো কিভাবে? তার মানে যে মেয়েটা রাতে এ রুমে ছিল তার হাতে মেহেন্দি ছিল। আমি কি করেছি মেয়েটার সাথে? ভাবতেই আলভির গলা শুকিয়ে এলো। আমি কি করে একটা অপরিচিত মেয়ের সাথে কিছু করতে পারি? ওয়েট, রিফাত গেল কোথায়? আমার মনে আছে, ওর দেওয়া ড্রিঙ্কসটা খাওয়ার পরেই আমার মাথা ঘোরাচ্ছিল। তারপর থেকে আমার আর কিছু মনে পড়ছে না। ও গড, ও আমার বন্ধু হয়ে আমার সাথে এরকমটা করতে পারলো? আলভি ঘুরে এসে প্রথমে বেডশিট তুলে নিল, তারপর লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসমা বানু ঘুম থেকে উঠে পাশে অলিকে না দেখতে পেয়ে পুরো রুমে চোখ বুলালেন, কিন্তু অলি রুমে নেই। অন্য পাশে ফিরে নিজের স্বামীকে খুঁজলেন, কিন্তু তাকেও পেলেন না। আসমা বানু ঘড়ির দিকে তাকিয়ে চমকে গেলেন। আজকে সে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে? আসমা বানু দ্রুত বিছানা ত্যাগ করলেন। অলির শরীর ভালো নেই, সারা শরীর ব্যথায় জর্জরিত। অলি ড্রয়িং রুমে এক কোনায় থাকা চেয়ারের উপর বসেছিল। তখনই তার খালাতো বোন ঈশা উর্মিলাকে নিয়ে অলির দিকে এগিয়ে গেল। ঈশা হচ্ছে তিশার বোন, আর উর্মিলা হচ্ছে ঈশা আর তিশার ফুফাতো বোন, যার মানে আলভি তার মামাতো বোন তিশার বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে। ঈশা অলির গোমরা ফ্যাকাশে মুখটা দেখে একটু বিচলিত হলো। অলি মেয়েটা সব সময় হাসি খুশি থাকে, এক স্থানে এভাবে চুপচাপ বসে থাকার মতো মেয়েই না। ঈশার চাহনি দেখে অলি নিজের গায়ে পেঁচানো ওড়নাটা আরেকটু জড়িয়ে নিল। কি রে অলি, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? অলি জিভ দিয়ে নিজের ক্ষতবিক্ষত ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, এমনি আপু, ভালো লাগছে না কিছু, সেজন্যই বসে আছি। উর্মিলা অলির ঠোঁটের ক্ষতগুলো লক্ষ্য করে বলল, অলি, তোমার ঠোঁটে কি হয়েছে? উর্মিলার কথা শুনে ঈশা অলির ঠোঁটের দিকে তাকাতেই অলি নিজের ঠোঁট আড়াল করে ফেলে। ঈশা চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে দেখি? অলি এদিক সেদিক তাকিয়ে বলে, আমি ওয়াশরুমে থাকা কলের সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই কেটে গেছে। তুমি চিন্তা করো না আপু। ঈশা আরো কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে তার চাচাতো বোন সামিরা তাকে ডাক দেয়। তোরা এখানে দাঁড়িয়ে আছিস? তোদেরকে তিশার গায়ে হলুদের গহনা বানানোর জন্য ফুল আনতে পাঠিয়েছিলাম। ঈশা মিনমিনিয়ে বলল। সরি আপু, আমরা যাচ্ছি। ঈশা চট করেই অলির হাত ধরল। চল অলি, তুইও আয়। অলি না বলতে চাইলেও পারল না, তাদের সাথে বাগানে চলে গেল। পুরো 1 ঘন্টা ধরে শাওয়ার নেওয়ার পর আলভি ওয়াশরুম থেকে বের হলো। হাতে থাকা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ভালো করে পরখ করে দেখলো মেহেন্দির দাগগুলো এখনো সামান্যই অবশিষ্ট আছে। আলভি হতাশ হলো, সে 1 ঘন্টা যাবৎ এটা তোলারই চেষ্টা করে গেছে। নিজের চেহারার অবস্থা দেখে আলভির খুবই খারাপ লাগছে। নিজের ঠোঁট দুটো পর্যন্ত সঠিক কন্ডিশনে নেই। আমি কি করব বুঝতে পারছি না। এতটা অসহায় জীবনও লাগেনি। আমি কি করব? আমি যে আমার হানি বিকে ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে যেখানে কল্পনা করতে পারছি না, সেখানে আমি কি করে একটা মেয়ের সাথে ইন্টিমেট? এই জীবনে যদি হানি বিকে না পাই তাহলে এই জীবনটাই রাখবো না। তার আগে ওই রিফাতকে কুচি কুচি করে কেটে কুত্তাদের খাওয়াবো। আলভি নিজের পরনে গ্রে রঙের শার্টটার বাটনগুলো লক করে শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করলো। ফোনটা পকেটে নিয়ে রিফাতকে খোঁজার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আসতেই শাহনাজ বেগম ছেলের দিকে এগিয়ে গেলেন। এভি, ব্রেকফাস্ট করে নে বাবা। আলভি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রিফাত কোথায় মা? ও তোকে বলে যায়নি? আলভি ভ্রু কুচকে তাকালো। কি বলে যাবে? শাহনাজ বেগম ডাইনিং রুমের দিকে যেতে যেতে বললেন, ও তো রাত 1:30 নাগাদ শহরে ফিরে গেছে। বলল ওর নাকি কি একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, সেই জন্যই তো ছেলেটা এভাবে তড়িহড়ি করে চলে গেল। মায়ের কথা শুনে আলভি প্রচন্ড পরিমাণে রেগে গেল।
সে রেগেমেগে সামনে তাকাতেই অলি, ঈশা আর উর্মিলাকে দেখতে পেল। মুহূর্তেই তার দৃষ্টি আটকে গেল গাঢ় সবুজ রঙের টপ স্কার্ট পরিহিত মেয়ে অলির দিকে। অলি কানে একটা ডেইজি ফুল গোজা। অলি আলভিকে দেখেনি, সে তো ঈশার সাথে কথা বলতেই ব্যস্ত। কিন্তু যখনই অলি আর আলভির দৃষ্টি মিলিত হলো, তখনই অলির হাত থেকে ফুলের ঝুড়িটা নিচে পড়ে গেল। অলি না চাইতেও কাঁপতে শুরু করলো। ঈশা বলে উঠল, এটা তুই কি করলি অলি? ফুলগুলো ফেলে দিলি? অলি মুখে কিছু না বলে ঈশার পেছনে লুকাতে লাগলো। অলির এহেন কর্মকাণ্ডে ঈশা, উর্মিলা আর আলভি তিনজনে অবাক হয়ে গেল। ঈশা অলির হাতে টেনে ধরে অলিকে সামনে এনে বলল, অলি, ভয় পাচ্ছিস কেন? কালকে না এবি ভাইয়ার সাথে আবু পরিচয় করিয়ে দিল। উর্মিলা হাসতে হাসতেই বলল, আমি শিওর যে অলি তারপরেও ভাইয়াকে দেখে ভয় পাচ্ছি। উর্মিলার কথা শুনে আলভি চমকে তাকালো। আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাবে? আশ্চর্য। উর্মিলা হাসির গতি বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া তুই মুখটাকে এরকম করে রাখছিস যে যে কেউই তোকে দেখে ভয় পেয়ে যাবে। একটু হাসতেও তো পারিস নাকি? শুধু শুধু মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? আলভি এবার অলির দিকে এগিয়ে গেল। ঈশার উদ্দেশ্যে বলল, দেখি শর্ত। ঈশা সরতে চাইলে অলি ঈশার পরনে ওড়না টেনে ধরে। অলির রিয়াকশন দেখে আলভি এবার পুরোপুরি ভাবে শিওর হলো যে অলি তাকে দেখেই ভয় পাচ্ছে। ভয়ে মেয়েটার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে, সেই সাথে চোখ দুটোতেও অশ্রুকণা জমেছে। আলভি অসহায় চোখে অলির দিকে তাকালো। আলভি অলিকে ভালোবাসে। অলির চোখে থাকা তার প্রতি এই ভয়টা আলভি মেনে নিতে পারছে না। অলি, আমাকে দেখে ভয় পাচ্ছ? আলভি পুরো কথা শেষ করার আগেই অলি তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আলভি অলির দিকে তাকাতেই দেখলো অলি নিজের পরনের স্কার্ট হালকা উঁচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তখনই আলভির নজর অলির পায়ের উপর পড়ল। সে দেখলো অলির বাম পা ফাঁকা, শুধু ডান পায়েই নুপুর আছে। আলভির মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে এলো, শিট, আলফি তাসনিম মির্জা, আই থিংক ইউ ফাকড আপ। এভাবে অলিকে চলে যেতে দেখে ঈশাও অলির পিছু পিছু চলে যায়। অজ্ঞতা উর্মিলাকে নিচে পড়ে থাকা ফুলগুলো তুলতে হয়। আলভির ভাবনার মাঝেই তার ফোনে একটা মেসেজ আসে। আলভি ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখা মাত্রই তার চল শক্ত হয়ে যায়। কি রে বন্ধু, রাত কেমন কাটলো? আহা, ধন্যবাদ দিতে হবে না। তো বল, এখনো মেয়েটার প্রতি তোর ফিলিংস কাজ করছে তো? শোন, ওর মতো থার্ড ক্লাস মেয়েরা একবার বেড পর্যন্তই ঠিক আছে, কিন্তু তুই তো সেটা মেনে নিতে চাইছিলি না। কি বলছিলি তুই? যে অলির দিকে কেউ তাকালে তুই নাকি তার চোখ তুলে নিবি, হাত বাড়ালে তার হাত কেটে ফেলবি। তো এখন নিজের চোখ তোল আর হাত কাট। মেয়েদের দিকে না তাকিয়ে এতদিন নিজেকে বেশ মহান মনে করেছিস, এখন নিজেই বুঝবি যে ওর মতো মেয়েরা আসলেই একবার ইউজ করারই জিনিস। মেসেজটা পড়েই আলভি সেই নম্বরে কল দিল, কিন্তু নাম্বারটা বন্ধ। আলভি রেগে মেগে ফোনটাই ছুঁড়ে মারল। অলির বাবা লিকাউত হোসাইন কাজের লোকের সাথে বাজারের ব্যাগগুলো রান্নাঘরে দিয়ে আসার উদ্দেশ্যে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। তখনই আলভির ছুঁড়ে মারা ফোনটা দুর্ঘটনাবশত ছিটকে গিয়ে লিকাউত হোসাইনের মাথার বরাবর লাগলো। আলভি তো ভীষণ ঘাবড়ে গেল। সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তেই পারল না। তার আগেই লিকাউত হোসাইনের চিৎকার শুনে আশেপাশে থাকা সবাই ছুটে এলো। আসমা বানু রান্নাঘরে বসে বোনের সাথে মিলে সবাইকে ব্রেকফাস্ট এগিয়ে দিচ্ছিলেন। স্বামীর চিৎকার, সেও ছুটে এলেন। কি হয়েছে তোমার? লিকাউত হোসাইন মাথায় হাত দিয়ে নিচেই বসে পড়েছেন। উপস্থিত সবাই আলভির দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলো। আলভি বেচারা ঘাবড়ে গিয়ে পুরোই ঘেমে গেছে। তিশার মা আমেনা খাতুন আলভিকে জিজ্ঞেস করলেন, আলভি বাবা, ভাইয়া ব্যথা পেলেন কিভাবে? শাহনাজ বেগম এক প্রকার তেড়ে এসেই বললেন, ভাবি, আপনি আমার ছেলেটাকে কেন জিজ্ঞাসা করছেন? অ্যাভি কি করে জানবে যে ওনার কি হয়েছে? আপা, আমি তো শুধু আলভি বাবা এখানে ছিল সেই জন্যই ওকে জিজ্ঞেস করেছি। উর্মিলা ফুলের ঝুড়িটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল, আমি বলছি, আসলে ভাইয়া সবসময়ের মতোই নিজের রাগ ফোনের উপর ঝাড়ার উদ্দেশ্যে ফোনটা ছুঁড়ে মারতেই সেটা আঙ্কেলের মাথায় গিয়ে লেগেছে। শাহনাজ বেগম ছুটে গিয়ে উর্মিলার কান টেনে ধরলেন। এই বেয়াদব মেয়ে, তোকে কথা বলতে কে বলেছে? কি না কি দেখেছে আসছিস, নিজের ভাইয়ের বিরুদ্ধে উল্টোপাল্টা বলছিস। আলভি একটা হতাশার শ্বাস ফেলে নিজের এলোমেলো চুলগুলোতে স্লাইড করতে করতেই মাথা নিচু করে বলে উঠল, আসলে উর্মিলা সত্যি বলেছে, আমি আসলে ওনাকে দেখিনি। আমি সত্যি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে শাহনাজ বেগম সহ বাকিরাও অবাক চোখে তাকায়। আলভি যে এভাবে ক্ষমা চাইতে পারে সেটা কারোরই জানা ছিল না। আলভি হচ্ছে বড়লোক বাবা মায়ের অতিরিক্ত আদরের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে সন্তান। যেই ছেলেটা নিজের ভুল কোনোদিন স্বীকারই করে না, সেই ছেলেটা আজকে সবার সামনে এভাবে ক্ষমা চাইলো। শাহনাজ বেগম এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে লাগলেন। আলভি বিরক্তির স্বরে বলল, মা, আমি ঠিক আছে, সবার সামনে এরকম করো না। আলভি মায়ের হাত সরিয়ে দিয়ে লিকাউত হোসাইনের সামনে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যে অলিও সেখানে উপস্থিত হয়েছে। আলভি একবার অলির দিকে তাকাতেই অলির রাগী চেহারা দেখে থমকে গেল। আলভিকে তাকাতে দেখে অলি ঈশার পেছনে লুকিয়ে পড়ল। আলভি ঈশার উদ্দেশ্যে বলল, ঈশা, দাঁড়িয়েছিস কেন? যা, ফার্স্ট এড নিয়ে আয়। ঈশা মাথা নাড়িয়ে চলে গেল। ঈশা চলে যেতেই অলি মায়ের পা ঘেঁষে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। ঈশা ফার্স্ট এইড আনলে আলভি সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই অলি চো মেরে ঈশার হাত থেকে বক্সটা নিয়ে নিল। ঈশা আর আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। বাকিরা কেউ বিষয়টা লক্ষ্য করেনি। অলি নিজের কাঁপা কাঁপা হাতে বাবার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইম লাগিয়ে দিল। অলির চোখ দুটো ছলছল করছে। মেয়ের চোখে পানি দেখে লিকাউত হোসাইন মুখে হাসি টেনে বললেন, আম্মু কাঁদছিস কেন? বাবা ঠিক আছি তো, সামান্যই কেটেছে, সেরে যাবে। অলি কয়েকটা বড়সড় শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আলভির উদ্দেশ্যে বলে উঠল, আপনি ইচ্ছে করেই আমার বাবাকে আঘাত করেছেন, তাই না? অলির কথাগুলো শুনে উপস্থিত সবাই অলির দিকে তাকালো। আলভিকে দেখলেই অলির ভয় করছে, কিন্তু বাবার এই অবস্থা দেখে তার মাথায় ঠিক নেই। তাছাড়া এতগুলো লোকের সামনে আলভি অলিকে কিছুই বলতে পারবে না, সেই ভরসাতেই অলি কথাটা বলেই ফেলেছে। শাহনাজ বেগম তেড়ে এসে বললেন, এই মেয়ে, এই চুপ করো তুমি। কি বলছো? হ্যাঁ, আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছে করে কেন মারতে যাবে? তোমার বাবার সাথে ওর কিসের শত্রুতা? এইটুকু একটা মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার ছেলের উপরে দোষ চাপানোর? অন্য সময় হলে অলি চুপ করে থাকতো, কিন্তু বর্তমানে অলি চুপ করে থাকতে পারল না। আমাদের সাথে কিসের এত শত্রুতা আপনার, সেটা আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন না, কারণ উনি সেই প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবে। অলি আলভির দিকে তাকালো। অলির চোখ জোড়া পানিতে টইটুম্বুর। আর সত্যি বলতে আমিও জানতে চাই যে আমাদের সাথে ওনার কিসের এত শত্রুতা। অলির উচ্চস্বরে বলা কথাগুলো শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে অলির দিকে তাকাতেই অলি মাথা নিচু করে ফেলে। শাহনাজ বেগম কিছু বলতে গেলে আলভি তাকে থামিয়ে দিয়ে বলে, অলি, দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি বললাম তো, ভুল করে এরকমটা হয়ে গেছে। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। আমাকে ক্ষমা করে দাও। শাহনাজ বেগম বললেন, অ্যাবি, তুই কেন বারবার ক্ষমা চাইছিস? ক্ষমা তো এই মেয়ের চাওয়া উচিত। কিভাবে বড়দের সামনে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে? অসভ্য বাবা মায়ের শিক্ষাদানের ঘাটতি থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এদের মতন মেয়েদের কাছে থেকে ভদ্র ব্যবহার আশা করাটাই বিলাসিতা। শাহনাজ বেগমের কথা শুনে অলির বাবা মা খুবই কষ্ট পেলেন। হ্যাঁ, তারা তাদের মতো অত বড় লোক নয়, তারা মধ্যবিত্ত, কিন্তু তাই বলে কি তাদের শিক্ষা নিয়ে কথা বলবে? অলি উত্তরে কিছু বলতে চাইলে আসমা বানু সবাইকে অবাক করে দিয়ে অলির গালে চর বসিয়ে দেয়। আকস্মিক এরকম ঘটনা ঘটে যাওয়ায় উপস্থিত সবাই চমকে তাকালো। অলি গালে হাত দিয়ে কান্না ভরা চোখে মায়ের দিকে তাকায়। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানিগুলো এবার বাঁধ ভেঙে অলির গাল বেয়ে গড়িয়ে পড়ল। তার মা শেষ কবে তার গায়ে হাত তুলেছিল সেটা অলির মনে পড়ল না। আসমা বানু অলির হাত চেপে ধরে বলল, বলি আপার কাছে ক্ষমা চা। লিকাউত হোসাইন কিছু বলতে চাইলে আসমা বানু বাধা দিল। আমার মেয়েকে ক্ষমা চাইতে শিখিয়েছি আমি। বলি ক্ষমা চা তোর আন্টির কাছে। অলি দু হাতে চোখ জোড়া মুছে নিল। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমায়। বলেই মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে অলি দৌড়ে উপরে চলে গেল। আলভির চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে বহুক্ষণ আগেই। রাগে দুঃখে তার ইচ্ছা করছে ভাঙচুর করতে, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না। এখন সে কিছু বলতে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। অলি বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্না করার কারণে তার ছোট্ট দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। লিকাউত হোসাইন মেয়ের পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। কাঁদছিস কেন আম্মু? বোকা মেয়ে আমার, তোর মা কি তোকে শাসন করতে পারবে না? এত এত কান্নাকাটি করার কি আছে? অলি নিজের কান্না থামাতে পারছে না। সে কিভাবে বোঝাবে সে শুধু মায়ের হাতে চর খেয়েই কান্না করছে না? এমন কিছু আছে যেটা সে সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না। আসমা বানু ধীর পায়ে এসে অলির পাশেই মেঝেতে বসে পড়লেন। মেয়েকে জড়িয়ে ধরে আদুরে গলায় বললেন,
কান্না করছিস কেন পাগলি? এতটাও জোরে মারিনি আমি। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এত নরম মনের হলে চলে না, শক্ত হতে শেখ। সব সময় মা বাবা থাকবে না তোর সাথে। মায়ের কথা শুনে অলি কান্নার মাঝেই মাকে জড়িয়ে ধরল। দেখি এদিকে তাকা। আসমা বানু অলির মুখটা হাতের আজলায় নিয়ে যেই গালে অলিকে মেরেছিল সেই গালে ঠোঁট ছুঁয়ে দিল। আদর করে দিয়েছি, ব্যথা কমে যাবে আর কান্না করে না। আসমা বানু অলির চোখে জল মুছে দিল। তখনই তার নজর অলির ঠোঁটের ওপরে পড়ে। অলির গোলাপি ঠোঁটের মাঝে লালচে দাগগুলো দেখে আসমা বানু চমকে গেলেন। তোর ঠোঁটে কি হয়েছে? আমি তো তোকে এতটাও জোরে মারিনি। অলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আসলে মা সকালে ফ্রেশ হওয়ার সময় ওয়াশরুমের কলের সাথে ধাক্কা লেগেছিল, তখনই এমনটা হয়েছে। আসমা বানু বিশ্বাস করে নিলেন। অলিকে অবিশ্বাস করার মতো কিছুই নেই। এটাই হবার ছিল। যাকে প্রথম দেখে এতটা ভালোবেসে ফেলেছি, তার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। অবশ্য তাতে ওর কোনো দোষ নেই। ভেবেছিলাম 18 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এখন মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। রিফাত বলল এখন নাকি আমার ফিলিংস শেষ হয়ে যাবে, কিন্তু শান আমার ফিলিংস আরো বাড়িয়ে দিয়ে গেল। ওকে একবার পেলে চিন্তা চালিয়ে দেব। আলবি একদম চুপচাপ নিজের রুমে বসে আছে। আলবির ভাবনার মাঝেই তার বড় মামার ছেলে সামির রুমে ঢুকলো। এবি ভাই, এভাবে মেয়েদের মতো রুমে বসে আছো কেন? ওহো, বুঝেছি, তুমি নিজের রুমটাকে প্রোটেক্ট করছো, তাই না? আলবি সামিরের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রুম প্রোটেক্ট করতে যাব কেন? সামির হাসলো। প্রোটেক্ট করতে হবে না। আরে ভাইয়া, বাড়িতে একমাত্র তুমি আলাদা একটা রুমে পেয়েছো, বাকিগুলো তো মহিলাদের দখলে। এমনকি আমাদের নিজেদের বাড়িতেই আমাদেরকে আশ্রিতদের মতো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে। ভেবে দেখো তো, 3 তলা বাড়িতে কতগুলো রুম, সেখানে আমাদের জায়গা হলো ড্রয়িং রুমে। সামিরের কথাগুলো আলবির ভালো লাগছে না। এমনিই তার মন মেজাজ ভালো নেই। তখনই তিশার আরো কয়েকজন ছেলে কাজিন আলবির রুমে ঢুকলো। তারা সামিরকে ডেকে নিয়ে চলে গেল। সামির আলবিকে তাদের সাথে যেতে বললে আলবি যেতে রাজি হয় না। বিকেলবেলা আলবি বিছানায় শুয়েছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। আলবি ফোনটার দিকে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিন ফেটে গেছে। অবশ্য তার ফোনের স্ক্রিন বেশিরভাগই এরকম থাকে। 19 থেকে 20 হলেই সে ফোন ধরে আছাড় মারে। সকালের ঘটনার পর উর্মিলাই ফোনটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ আগেই আলবিকে দিয়ে গেছে। আলবি ফোনটা হাতে নিয়ে নম্বর না দেখেই কলটা রিসিভ করে কানের কাছে ধরল। অপর পাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড দিহান বলে উঠল, কিরে, তোর সাথে যেতে পারিনি বলে এভাবে ভুলে যাবি? দ্যাটস নট ফেয়ার দোস্ত। কতবার কল দিয়েছি, কেটে দিচ্ছিলি কেন? এত রাগ করার কি আছে বলতো? আমি নেই তো কি হয়েছে? রিফাত তোর সাথে আছেই, তাই না? আলবি শুয়ে থাকা অবস্থাতেই বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই, ফোন রাখ। বলেই দিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আলবি নিজেই কল কেটে দিল। অন্যদিকে দিহান কিছুই বুঝলো না। সে তো আলবির মামা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই বাসে উঠেছে। দিহান ব্যাপারটা বোঝার জন্য রিফাতকে কল দিল, কিন্তু রিফাতের ফোন সকাল থেকেই নট রিচেবল বলছে। দিহান একটা শ্বাস ফেলে বাসের সিটেই মাথা এলিয়ে দিয়ে মনে মনে বলল, কি জাদু করেছো উর্মিলা আমারে, সারাদিন শুধু তোমাকেই দেখতে ইচ্ছা করে। আম কামিং রাগিনী। আজকে তিশার গায়ে হলুদ। তিশার পরনে হলুদ রঙের শাড়ি, সেই সাথে তাজা ফুল দিয়ে তৈরিকৃত গহনা তো আছেই। তিশা বাদে বাকি মেয়েদের পরনে শাড়ির রং লাল। আসমা বানু রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছেন। অলি নিজেদের রুমের খাটের এক কোণে বসে আছে, তার সামনে শাড়ি সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অলি ঘাপটি মেরে বসে আছে। মেয়েটি যেন সবার অগোচরে ধীরে ধীরে জড়বস্তুতে পরিণত হচ্ছে। খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারছে না। আসমা বানু অলির দিকে ততটা খেয়াল দিতে পারছে না, যার ফলস্বরূপ অলির মনের মাঝে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে। এই যেমন এখন অলি বারবার সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে। আমার কি সত্যি বেঁচে থাকা উচিত? অলি মাথা ঝাঁকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুজল। অন্যদিকে আলবি সন্ধ্যার পর থেকেই অলির সাথে কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু বাড়ি ভর্তি লোকেদের মাঝে সেই সুযোগটা হয়ে উঠছে না। আলবি বুঝতে পেরেছে তাকে অলির সাথে কথা বলার পরই একটা সিদ্ধান্ত নিতে হবে। এভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। অলি বাচ্চা মেয়ে, এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আছে ভাবতেই আলবির অনুশোচনা আরো বেড়ে যায়।
আলভি উকি ঝুঁকি মেরে দেখলো অলি রুমে একাই হাঁটুতে মুখ গুজে বসে আছে। সে রুমে ঢুকতেই যাবে, তার আগেই দেখতে পায় তার পাশ থেকে ঈশা আর উর্মিলা এদিকেই আসছে। আলভি তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে চলে যায়। ঈশা আর উর্মিলা রুমে এসে অলিকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। অলির কোমরের নিচ অব্দি ছড়িয়ে থাকা চুলগুলো আজ বাঁধন হারা এলোমেলো। অন্য সময়ে অলি চুলগুলোকে খুবই যত্ন করে বেঁধে রাখে, ঈশা কখনোই এলোমেলো থাকতে দেখেনি। তবে হঠাৎ কি হলো মেয়েটা? ঈশা অলির মাথায় হাত রাখতেই অলি মুখ তুলে চাইল। অলির মুখটা দেখে ঈশা থমকে গেল। অলির মুখটা আজকে অন্য দিনের তুলনায় বড্ড বেশিই মায়াবী লাগছে। ঈশাকে দেখা মাত্রই অলি নিজের গায়ের ওড়না ঠিক করতে লাগলো। কি হয়েছে বনু? তুই কেন এভাবে বসে আছিস? বল না আমাকে, তোর কি হয়েছে? উর্মিলা অলির সামনে বসে বলে উঠল, অলি, তুমি সকালের ব্যাপারটার জন্য মন খারাপ করে আছো তাই না? প্লিজ তুমি মন খারাপ করো না। দেখলে তো মা আমার সাথেই কেমন ব্যবহার করেছিল। আসলে আমার মা ভাইয়াকে খুব ভালোবাসে, তাই সব সময় নিজের ছেলের পক্ষই নেয়। তার সামনে তো ভাইয়ার সাথে মজাও করা যায় না, তাহলেই তেড়ে এসে কান মুলেতে, আর নয়তো ধমকে ধামকে একাকার করেতে। আমার তো মাঝে মাঝে মনেই হয় যে আমাকে তারা কুড়িয়ে এনেছিল। যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে, বাবা কালকে আসবে, তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব। তাদের দুজনের কথায় অলি কোনো প্রকার রেসপন্স করলো না, শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। ঈশা বলে উঠল, অলি, কথা বলছিস না কেন? উর্মিলা চিন্তিত কণ্ঠে বলে উঠল, ওর মনে হয় শরীর ভালো নেই। ঈশা, তুই বরং ওর মাকে ডেকে আন যা। ঈশা মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতেই অলি বলে ওঠে, তোমরা বাইরে ওয়েট করো, আমি 10 মিনিটে রেডি হয়ে বেরোচ্ছি। ঈশা জিজ্ঞেস করলো, তুই শাড়ি পরতে পারবি? ঈশা কথা বাড়ালো না, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, আমরা বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নি। ঈশা আর উর্মিলা বাইরে বের হতেই অলি দরজা লাগিয়ে দিল, তারপর শাড়িটা নিয়ে পরতে লাগলো। সে নিজের গায়ে ওড়নাটা সরিয়ে ঘাড়ে তার গলায় থাকা কামড়ের দাগগুলো বেশি করে ফাউন্ডেশন মেখে নিল। তার দৃষ্টি নির্লিপ্ত, যেন সবকিছু স্বাভাবিকই আছে। অলি মনে মনেই বলল, আমি শাড়ি পরতে পারি। আমি চাই না আমার আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বাবা মাকে লোকেরা আজে বাজে কথা বলার সুযোগ পেয়ে যাক। আমাকে বেঁচে থাকতে হবে, নিজের বাবা মায়ের জন্য বেঁচে থাকতে হবে আমায়। অলি চোখে কাজল পরে নিল। সে যদিও সচরাচর লিপস্টিক ইউজ করে না, তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য অলি ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল। চুলগুলোকে পিঠের ওপরেই ছড়িয়ে রাখলো। আজকে সে চুল বাঁধবে না। এদিকে আলভির দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। না, এইভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কিছু একটা কর এভি, কিছু একটা কর। পেয়েছে। ভাবতেই আলভি একটা বড় শ্বাস নিল। স্বভাবতই এক হাত প্যান্টের পকেটে দিয়ে ঈশা আর উর্মিলার দিকে এগিয়ে গেল। তোর এখানে দাঁড়িয়েছিস কেন? আর ওদিকে ফাংশনের ওখানে সবাই তোদেরকে খোঁজাখুঁজি করছে। ঈশা আর উর্মিলা একবার আলভির দিকে তাকিয়ে এরপর একে অপরের দিকে তাকালো। আলভি কিছু একটা ভেবে বলে ওঠে, ওখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে, তাই তোদেরকে খুঁজছে। আর একটু দেরি করে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগ্যে চকলেট জুটবে। আলভির কথা শুনে ঈশা আর উর্মিলা এক মুহূর্ত না ভেবে ছুট লাগালো। আলভি একটা ঢোক গিলে বড়সড় শ্বাস নিল। নার্ভাসনেসের ঠেলায় কিছুক্ষণ ঘাড় আর কান চুলকাতে লাগলো। এদিক সেদিক তাকিয়ে দরজায় নক করতেই যাবে, তার আগেই দরজা খুলে যায়। অলি রুমের বাইরে পা রাখা মাত্রই শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খেলো। ভ্রু কুচকে মাথা উঁচু করতেই আলভিকে দেখে অলি সাথে সাথেই দু পা পিছিয়ে যায়। অলি কিছু বুঝে ওঠার আগেই আলভি রুমে ঢুকে অলিকে ঘুরিয়ে দরজার সাথেই চেপে ধরে। অলি চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতেই আলভি উপায়ন্তর না পেয়ে অলির মুখ চেপে ধরে। অলি ডাগর ডাগর নয়নে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি এক হাতে দরজাটা লক করে অলির দিকে তাকালো। অলির চোখের পানি দেখে আলভির কেমন যেন পাগল পাগল লাগছে। অলি আলভিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়ছে। আলভি কিছু বলতে যাবে তার আগেই অলি নিজের হাত ধারা আলভির বুকে কিল ঘুষি মারতে লাগলো। আলভি একটা হতাশার শ্বাস ফেলে অন্য হাত ধারা অলির দুহাত চেপে ধরলো। হানিবি, আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না, বুঝলে? তোমার চোখের এক ফোঁটা জল আমাকে 100 বার মেরে ফেলার ক্ষমতা রাখে। অলি ছটফট করতে লাগলো, তবে আলভির মতো সুঠান দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাটাই স্বাভাবিক। লোকটার সামনে তার নিজেকে নিতান্তই দুগ্ধপোষ্য শিশু বলে মনে হচ্ছে।
আলভি অসহায় কণ্ঠে বলল। আমাকে কথা বলার সুযোগ দাও প্লিজ। অলি তাও ছটফট করেই যাচ্ছে। আলভি এবার প্রচন্ড বিরক্ত হয়ে গেল। হানিবি, কেন এরকম করছো? আমাকে দেখিয়ে ভয় পেও না প্লিজ। আমি তোমার সাথে ইচ্ছে করে কিছু করিনি। বোঝার চেষ্টা করো, আমি যা কিছু করেছি সবটাই ভুল করে করেছে। সবকিছু অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও বলছি, শোনো, আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত আছি। তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, আমি সবাইকে ম্যানেজ করব। আলভির কথা শুনে অলি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। অলিকে কাঁদতে দেখে আলভি দ্রুত গতিতে অলিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। অলি ছাড়া পাওয়া মাত্রই নিজের চোখগুলো মুছে নেয়। তারপর অলিকে চমকে দিয়ে অলি হেসে ওঠে। অলি হাসছে, কিন্তু আলভি বুঝতে পেরেছে যে অলি অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে এভাবে হাসছে। আপনি বললেন যে সবটাই নাকি আপনি ভুল করে করেছেন, কিন্তু আমি তো বলছি সবকিছু আপনার আগে থেকেই প্ল্যান করা ছিল। একটা খারাপ লোক আপনি। আপনি আপনার বন্ধুকে দিয়ে আমায় নিজের রুমে নিয়ে গেছেন, তাই না? আর ওয়েট, আপনার ভাষ্যমতে যদি এটা ভুলই হয়ে থাকে, তাহলে আপনি আমায় বিয়ে করার কথা কেন বলছেন? আমি কোন যুক্তিতে আপনার মতো একজন রেপিস্টকে বিয়ে করতে যাব? অলির শেষ কথাটা কানে পৌঁছানো মাত্রই আলভির রক্তচোখ অলির দিকে তাকায়। অলির দিকে এগিয়ে যেতে যেতে বলে, হোয়াট ডিড ইউ সে? কেন শুনতে পাননি? আপনি একজন রেপিস্ট। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমায় জোরপূর্বক ধর্ষণ করেছেন। কথাটা শুনে আলভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অলির গাল চেপে ধরে। রাগে আলভি হিতাহিত জ্ঞান শূন্য, তার শক্ত চিবুক দৃশ্যমান। আলভি শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, ইউ লিটল হানিবি, বয়স কত তোমার? অলি রাগে চোখে আলভির দিকে তাকায়। আলভি দাঁতে দাঁত চেপে অলিকে একবার ওপর থেকে নিচ অব্দি দেখে নিল। তারপর হাসকি স্বরে বলে উঠল, টপসের স্কার্টে 10 বছরের বাচ্চা লাগতো, এখন শাড়িতে 12 বছরের বাচ্চা বলে মনে হচ্ছে। কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো লাগছে। বাই দ্য ওয়ে, আই লাইক ইট। অলি না চাইতেও আলভির হাসকি ভয়েস শুনে অনেক ঘাবড়ে গেল। নিজেকে যতই সাহসী দেখাক না কেন, পরিশেষে তো সে একজন 15 বছর বয়সী বাচ্চা মেয়েই। আলভি ঘাড় কাত করে অলির দিকে তাকালো। দরজায় এক হাত ঠেকিয়ে অলিকে বন্দি করে নিল। অলি একটা ঢোক গেলে বলে ওঠে, আপনি সরে যান, নইলে আমি চিৎকার করব। আলভি অলির মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, তাই নাকি? করো, চিৎকার করো, আই ডোন্ট কেয়ার। তুমি যদি সবাইকে জানাতে চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর সবকিছু জানার পরে কি হবে সেটা জানো নিশ্চয়ই। মান সম্মান রক্ষার্থে হলেও সবাই তোমাকে আমার হাতেই তুলে দেবে। তারপর তুমি কোথায় পালাবে হানিবি? আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন। আপনি যতবার আমায় এই নামে ডাকবেন আমার প্রচন্ড ঘৃণা হয়। আলভি ভ্রু কুচকে অলির দিকে তাকায়। অলি আর হানিবি অর্থ একই, তাহলে শুনতে খারাপ লাগবে কেন? ওহো, আই সি। এটা ঠিক ওই শারীরিক সম্পর্কের মতো, তাই না? বিয়ের পর করলে পবিত্র, আর বিয়ের আগে করলে ধর্ষণ। ওকে হানিবি, আমি তোমাকে বিয়ের পরে এই নামে ডাকবো। অলির হাত পা কাঁপছে। লোকটার কথাগুলো যেন বিষের মতো তার রুন্দ্রে রুন্দ্রে ছড়িয়ে পড়ছে। সেই সাথে তার প্রচন্ড রাগ আর ঘৃণাও কাজ করছে। আলভি হঠাৎ করেই অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, যেটি তোমার জন্য ভালো হবে। অসম্ভব। আমি মরে যাব, তবুও আপনাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নেব। অলির কথাটা শুনে আলভি স্তব্ধ হয়ে গেল। অলিও সেই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অলি চলে যেতেই আলভি রেগেমেগে দরজার ওপরেই ঘুষি দিল। বাড়ির বাগানে পুরোটা অংশ ঘিরে গায়ে হলুদের ফাংশনের জন্য ডেকোরেট করা হয়েছে। ঈশা আর উর্মিলা চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ হলো। উর্মিলা বলে ওঠে, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করছে রে। ঈশা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার এবার কান্না পাচ্ছে। তোর কান্না কেন পাচ্ছে শুনি? পেছন থেকে কারো কথার আওয়াজে ঈশা আর উর্মিলা পেছনে ফিরে তাকায়। সামির ভ্রু কুচকে ওদের দিকেই তাকিয়ে আছে। উর্মিলা একটা হাসি দিয়ে চলে যেতে নিলে ঈশা তার হাত ধরে ফেলে। আপু, যাচ্ছিস কেন? আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। উর্মিলার কথা শুনে সামির হালকা কেসে বলল। তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি? উর্মিলা বলতে লাগলো, আর বলবেন না সামির ভাইয়া, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে। ও বলেছে এখানে নাকি চকলেট দেওয়া আছে। উর্মিলার কথা শুনে সামির হেসে উঠল। তোদের সাথে প্রাঙ্ক করা এত সহজ, আগে জানতাম না রে।
এদিকে দিহান বাড়ির ভেতরে ঢুকে কাউকেই দেখতে পেল না। আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? না, বাড়ির নাম তো ঠিকই আছে। আমার স্পষ্ট মনে আছে এই বাড়িতেই আলভির সাথে একবার এসেছিলাম। তাহলে চারিদিকে এত শান্ত কেন? বিয়ে বাড়িতে এত শান্ত মানায় নাকি? এর চাইতে তো হসপিটালে চিৎকার চেঁচামেচি বেশি। দিহানের ভাবনার মাঝে আসমা বানু ড্রয়িং রুমে আসেন। দিহানকে দেখে সে এগিয়ে গেলেন। আপনি কাউকে খুঁজছেন? দিহান ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি এভির বন্ধু। এটা ওর মামা বাড়ি না? আসমা বানু অ্যাবি নামটা শুনে চিনতে পারলেন না। আমি তো এই বাড়ির অতিথি, তাই সবার নাম জানি না। আপনি বসুন, আমি আমার বোনকে ডেকে দিচ্ছি। আসমা বানু চলে যেতে নিলে দিহান বলে ওঠে, এভি মানে আমি আলভির কথা বলছি আন্টি। ওকে তো চেনেন তাই না? ওই যে রাগী দেখতে লম্বা করে ছেলেটা, যে সারাক্ষণ মুখটাকে প্যাঁচার মতো করে রাখে, সেই ছেলেটা। দিহানের কথা শুনে আসমা বানু ভীষণ হাসি পেল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আলভি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। দিহান তো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়ার, পুরো 83 ঘন্টা 23 মিনিট পর তোকে দেখলাম। আমি অনেক মিস করেছি তোকে দোস্ত। রিফাত, আচ্ছা রিফাত কোথায়? ওকে ডাক। শালাকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ফোনটাকে কি করে রেখেছে কে জানে। আলভি মুখে কিছু না বলে দিহানকে সরিয়ে দিল। দিহান রুহ কুচকে তাকালো। তোর মুখটা সবসময় এরকম না করে রাখলেও তো পারিস। আলভি কিছু বলতে চাইলো, আসমা বানুর জন্য বলতে পারে না। এমনি সকালবেলার ঘটনার জন্য আলভি অনুতপ্ত। নিজেকে তাদের সামনে আরো খারাপ বানাতে চাইছে না। আলভি উল্টো দিকে ঘুরে ওপরে চলে যায়। দিহানও আলভির পিছু পিছু চলে যায়। অলি স্টেজের সামনে গিয়ে দাঁড়াতেই ঈশা, উর্মিলা আর সামিরা তার পাশে এসে দাঁড়ায়। সামিরা অলিকে দেখে বলে, অলি, তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে। সামিরার কথা শুনে অলি নিজের ঠোঁটে হাত দেয়। তার মনে পড়ে আলভি তার মুখ চেপে ধরেছিল, তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে। অলি নিজের লিপস্টিক ঠিক করতে লাগলো। ঈশা নিজে থেকেই কাপড় দিয়ে সেটা ঠিক করে দেয়। সামিরা আবারও বলে ওঠে, অলিকে সব অবস্থাতেই সুন্দর লাগে। লিপস্টিক লেপটে যাওয়ার পরেও কত কিউট লাগছিল। আমার তো এখন ভয় হচ্ছে, অলির বিয়ের সময় না জানি ওর জন্য ছেলেদের কত বড় লাইন লাগবে। অলি ফেল ফেল চোখে সামিরার দিকে তাকালো। এসব বলো না সামির আপু, আমি কখনো বিয়ে করব না। সামিরা হাসলো, তারপর স্টেজে বসে থাকা তিশাকে দেখিয়ে বলল, তিশাও ছোট থাকতে বলতো যে ও বিয়ে করবে না, কিন্তু দেখো আজ সেই তিশারও বিয়ে হচ্ছে, তাও আবার ওর ভালোবাসার মানুষের সাথে। ঠিক তেমনই আমিও তো ছোটবেলায় বলতাম বিয়ে করব না, কিন্তু দেখো আমারও বিয়ে হয়ে গেছে, তার উপর একটা মেয়ের মাও হয়ে গেছি। সামিরার কথা শুনে ঈশা আর উর্মিলা নীরবই রইল, কিন্তু অলি বলে উঠল, আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি কখনো বিয়ে করব না। দেখো তোমরা। সামিরা আবারও হেসে উঠল। আমাদের মায়েরাও যদি এগুলো ভাবতো তাহলে আমাদের হয়তো জন্মই হতো না। বুঝলে অলি, মেয়েদের জীবনটাই এমন, বিয়ের আগে বাবা মাই সব, কিন্তু বিয়ের পর মেয়েদের সবকিছু স্বামী নামক পুরস্কার হয়ে যায়। ঈশা বলে, সামির আপু, বাদ দাও। অলি ছোট এখন, এত কিছু না বুঝলেও চলবে। কথাগুলো শুধু আমি অলিকেই বলিনি, তোকেও বলেছি। আমার তো মনে হচ্ছে অলির চাইতে তুই বেশি অবুঝিসা। অলিকে তো বোঝানোর মতো কেউ নেই, কিন্তু তোর তো আছে। তুই কেন তার কথা বুঝতে পারছিস না? সামিরার কথা শুনে ঈশা অবাক চোখে তার দিকে তাকায়। সামিরা সরাসরি বলে ওঠে, আমার ভাইটাকে এভাবে কেন উপেক্ষা করছিস, বলবি আমায়? তুমি এসব কি বলছো সামির আপু? আমি কি বলছি সেটা বাড়ির সবাই বুঝতে পারে, কিন্তু তুই বুঝিস না, সেই জন্যই তো অবুঝ বললাম তোকে। ঈশা আর সামিরার কথা শুনে উর্মিলা মিটমিটিয়ে হাসছিল। অলির তো মনোযোগ তিশার সামনে রাখা ফুলগুলোর দিকে, যার মানে অলি শুধু নামেই অলি নয়, কাজে অলি। ফুল তার ভীষণ প্রিয়। অলি বেশি কিছু না ভেবেই স্টেজে উঠে তিশার পাশে গিয়ে বসলো, তারপর তিশার উদ্দেশ্যে বলল, তিশা আপু, ওই গোলাপ ফুলগুলো দিয়ে তুমি কি করবে? তিশা হাসি মুখে বলল, কিছুই করব না, মনে হয় স্টেজ সাজানোর পর বাড়তি ছিল, তুই নিবি? অলি ওপর নিচ মাথা নাড়ালো। আচ্ছা নে। তিশার বলা মাত্রই অলি ফুলগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে লাগলো। অন্যদিকে আলভি সিগারেট ফুঁকছে। তার সামনেই দিহান রাগে গজগজ করছে। আলভি রিফাত যা যা করেছে সবকিছুই দিহানকে বলেছে। সেগুলো শোনার পরই দিহান ভীষণ রেগে গেছে। ও এরকম কিছু করেছে সেটাতে আমি অবাক হচ্ছি না, কিন্তু তাই বলে ও তোর সাথে এমনটা করবে আমি ভাবতেই পারছি না।
ও অলিকে চেয়েছিল, আমি না বলেছিলাম, আর সেটার কারণও বলেছিলাম। কিন্তু ও তারপরও অলির দিকে খারাপ নজর দিয়েছে। ওর কলিজা কত বড়, এত কিছুর পরও বন্ধু ভেবে ক্ষমা করে দিয়েছে। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাছাড়া ওকে আমি সাথে আনতেও চাইনি। আমি জানতাম মেয়ে দেখলে ওর হুঁশ থাকে না, তারপরও জোর করে এলো। কিন্তু ও এরকম কিছু করবে আমি কখনো কল্পনা করিনি। দিহান একটা শ্বাস ত্যাগ করে বলল, এভি, রিফাত তোকে হিংসে করত, কারণ ফাইনাল এক্সামে তুই ওকে হেল্প না করার কারণেই ও ফেল করেছিল। আর ওর ডক্টর হওয়ার স্বপ্নটাও ওখানেই শেষ হয়ে গিয়েছিল। অজুহাত দিস না দিহান। ও যেটা করেছে সেটার জন্য আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না। আর সেই সময় আমি ওকে হেল্প করিনি, কারণ ডক্টর নিজের যোগ্যতা হতে হয়। মানুষের জীবন ছেলে খেলা নয় যে যেমন খুশি তেমন করে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ডক্টর উপাধি নিয়ে বের হয়ে অসুস্থ মানুষদের ট্রিট করবে। ওকে আমি আগেই বলে দিয়েছিলাম, সেই সুযোগ থাকলেও আমি কোনোভাবেই ওকে হেল্প করতে পারবো না। রিফাত সেটা মানতে পারেনি। তারপর তো তুই জানিসই যে এক্সামে ফেল করার পর ওর গার্লফ্রেন্ডও ওকে ছেড়ে চলে গিয়েছিল। এত সব কিছুর পরেই তো ও মেয়েদেরকে শুধু খেলনাই মনে করে। শালা, তাই বলো আমার সাথে এরকমটা করবে? ওর গার্লফ্রেন্ডকে কি আমি যেতে বলেছিলাম, নাকি আমার সাথে পালিয়েছিল? দিহান সাহস জুগিয়ে বলল, ওর গার্লফ্রেন্ড ওর চাইতে বেশি তোকে পছন্দ করতো এভি। চুপ কর, ভালো লাগছে না। ওইসবের মাঝে অলিকে কেন টেনে আনলো? ও কি দোষ করেছে? দিহান শ্বাস ফেলে বলল, আমি একবারও বলিনি যে রিফাত ঠিক করেছে। আমার তো ওর কথা ভাবতেও ঘৃণা করছে। আমার জাস্ট ইচ্ছে করছে ওকে গলা টিপে মেরে ফেলতে। তাহলে ভাব আমার কেমন লাগছে। আচ্ছা তুই বা কিরকম একটা বাচ্চা মেয়ের প্রতি তোর ফিলিংস কাজ করছে কেমনে? এত এত মেয়েদের রিজেক্ট করে শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লি? আলবি সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটা ডাস্টবিনে ফেলল। আমি জানি না কিভাবে কি হয়েছে, ওকে প্রথম দেখে আমি ওর প্রেমে পড়ে গেছে। আর গত রাতের ঘটনার পর তো আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। যেহেতু তুই মেয়েটাকে ভালোবেসেই ফেলেছিস, তাহলে এত চিন্তা করার কি আছে? তোর বাবা মাকে বলে বিয়ের প্রস্তাব পাঠা। দিহানের কথা শুনে আলবির মাথা গরম হয়ে গেল। অলির বলা কথাগুলো আবারও মনে পড়ে গেল। ও আমাকে বলে দিয়েছে আমাকে বিয়ে করবে না, আর সেই সাথে আমাকে আরো অনেক উল্টোপাল্টা কথাও বলেছে। আরে বাচ্চা মেয়ে, ওর কথা ধরে বসে থাকিস না। ওর কথা শুনলে তোর ওকে বাচ্চা মেয়ে বলে মনেই হবে না। তাছাড়া আমি ওকে জোর করতে পারবো না। ও যা চাইবে তাই হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আরে এতে রিস্কের কি আছে? আলবি একটা শ্বাস ফেলে নিজের সিল্কি চুলগুলো টেনে ধরে চোখ বুঝলো, তারপর গম্ভীর স্বরে বলে উঠল, ও বলেছে আমার মতো রেপিস্টকে বিয়ে করার আগে ওর দরকার হলে বিষ খেয়ে মরে যাবে। কথাটা শুনে দিহান বড়সড় একটা ধাক্কা খেল। বাচ্চা মেয়েটা তোকে এগুলো বলেছে? ও মাই গড! তাদের দুজনের কথার মাঝেই সামির দরজায় নক করে আলবি আসার অনুমতি দিতেই সামির আরো দুইজনকে নিয়ে রুমে আসে। তারপর আলবির দিকে একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে বলে, ভাইয়া, এটা তোমার জন্য। আজকে আমরা সবাই এই লাল রঙেরই পাঞ্জাবি পরেছি। সামির দিহানকে দেখে বেশ খুশি হলো। আরে দিহান ভাই, আপনি কখন আসলেন? এই তো ঘন্টাখানেক হবে। সামির আরেকটা পাঞ্জাবি আনার জন্য একজনকে ইশারা করলো। আলবি একটা শ্বাস ফেলে পাঞ্জাবিটা নেড়ে চেড়ে দেখলো। এটা পড়তেই হবে? ভাইয়া প্লিজ পড়ো। আর ভাইয়া, রিফাত ভাই এভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন? রিফাতের কথা শুনে আলবি ভীষণ রেগে গেল। আলবির রাগের বশে হাতে থাকা পাঞ্জাবিটা মুষ্টিবদ্ধ করে নিল। দিহান পরিস্থিতি সামলাতে বলে ওঠে, আসলে ওর জরুরি কাজ ছিল, সেজন্যই চলে গেছে। সামির আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর সে আরেকটা পাঞ্জাবি দিহানকে দিয়ে বলল, দিহান ভাই, এটা আপনার জন্য। আপনারা রেডি হয়ে নিন, আমরা আসছি। সামির বাকিদেরকে নিয়ে চলে গেল। সামির আর দিহান লাল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দিহান মস্করা করেই বলল, চল, আমাদের না হওয়া ভাবিকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি। দিহানের কথাগুলো শুনে আলবি রাগী চোখে দিহানের দিকে তাকায়। এই দেখো, আমি তো মজা করেছি, এভাবে তাকাচ্ছিস কেন? দিহান আর আলবি ফাংশনের জায়গায় চলে গেল। সাউন্ড বক্সে গান বাজছে। হলির এই শব্দ ভালো লাগছে না। এই শব্দের জন্যই কালকে অত চিৎকার করার পরেও তার সেই চিৎকার কেউই শুনতে পায়নি। রাত 11টা বাজতেই সবাই এক এক করে তিশার গায়ে হলুদ ছোঁয়ালো। আলভি তো শুরু থেকে শেষ অবধি অলির দিকেই তাকিয়েছিল। অলিকে শাড়িতে খুব সুন্দর লাগছে। সে এই ফিলিংসগুলোকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করেছে। একটা বাচ্চা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস আসা মোটেও যুক্তিযুক্ত নয়।
অলি একটু পরপর আলভির দিকে রাগে চোখে তাকাচ্ছে। আলভির চাহনি দেখে তার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে গিয়ে চোখ দুটো গেলে দিতে। শুধুমাত্র নিজের ফ্যামিলির মান সম্মানের কথা চিন্তা করে এত বড় শয়তান লোককে অলি কিছুই বলতে পারল না। গায়ে হলুদের পর্ব শেষ হতেই সবাই আলভিকে ঘিরে বসে, কারণটা সবাই জানে। আলভি অনেক ভালো গান গায়। গত রাতে আলভির শরীর খারাপ ছিল, তাই আর কেউই জোর করেনি। তারপর তো একদম উধাউই হয়ে গিয়েছিল। রিফাত অবশ্য বলেছিল যে আলভির শরীর খারাপ, সে রেস্ট নিচ্ছে, আর তাকে বিরক্ত করতেও নিষেধ করেছে। ভাইয়া তাড়াতাড়ি গান শুনিয়ে দাও, তাহলে আমরাও তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেব। ঈশার কথা শুনে আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকালো। অলি তিশার পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। উর্মিলা বলে উঠল, কি হলো ভাইয়া, একটা গান শুনিয়ে দেন না। তোমরা চাইলে আমি গান গেয়ে শোনাতেই পারি। দিহানের কথা শুনে উর্মিলা সহ বাকি সবাই দিহানের দিকে তাকায়। সামির বলে ওঠে, আপনিও গান গাইতে পারেন ভাই? উর্মিলা মুখ বাঁকিয়ে বলল, পারি তো, শাড়ির মতো চিল্লাতে পারি। শুনুন, আপনি গান গাইতে পারলেও আমরা আপনার গান শুনতে পারবো না। আর আপনি এসেছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তার মানুষ, যান গিয়ে বরং রোগীকে কোলে নিয়েই বসে থাকুন। দিহান হেসে উঠল। হাসছেন কেন আজও? কেন হাসছি জানি না, তবে হাসি পাচ্ছে। ঈশা ওদের দুইজনকে থামানোর উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা চুপ করো প্লিজ, ভাইয়া এখন গান গাইবে। সবাই একসাথে আলভির দিকে তাকালো, কিন্তু আলভি তো এখনো তার হানিবিকেই দেখতে ব্যস্ত। দিহান আলভির বাহু ধরে ঝাঁকিয়ে বলে, গান গেয়ে উদ্ধার কর, জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমি গান টান গাইতে পারি না, ভুলে গেছে। এমনি মন মেজাজ ভালো নেই। আমি নিজের রুমে গেলাম, তোর এনজয় কর। গুড নাইট। আলভি চলে যেতেই অলি গিয়ে ঈশার পাশে বসলো। এতক্ষণ আলভি ছিল বলেই সে দূরে তিশার কাছে বসেছিল। আলভি পেছনে ফিরে তাকিয়ে ঈশার কাছে বসতে দেখে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা আলভি নিজের রুমে বসে আছে। দিহান তার রুমে এসে বলল, কিরে, কেউ ডাকার আগেই তোর ঘুম ভেঙে গেছে? আমি এখনো ঘুমাইনি। আলভির কথা শুনে দিহান চমকে তাকালো। দেখলো আলভির চোখ লাল হয়ে আছে। দিহান আলভির সামনে বসে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাতে আমি যখন তোর সাথে ঘুমাতে চাইলাম তখন তুই বললি যে তুই নাকি বেড শেয়ার করলে ঘুমাতে পারিস না। এসব বলে আমাকে বের করে দিলি, তারপরেও কেন ঘুমাতে পারিসনি? ভালো লাগছে না, অলিকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। আই থিঙ্ক শি ইজ গেটিং অন মাই নার্ভস। দিহান আলভির পরিস্থিতি বুঝতে পারল। সেও একসময় এইরকম পরিস্থিতিতে পড়েছিল, যদিও এখনো মাঝে মাঝেই তার এরকমটা হয়। উর্মিলার সাথে কথা না হলেই সে পাগল প্রায় হয়ে যায়। গত 2 দিন উর্মিলার সাথে কথা না হওয়াতে সে কিভাবে ছিল সেটা শুধুমাত্র সেই জানে। যদিও উর্মিলা তাকে শুধুমাত্র নিজের বন্ধু মনে করেই কথা বলে। আর দিহানও এখন অবধি তাকে প্রপোজ করতে পারেনি। দিহান কিছু বলতে চাইলে আলভি তাকে থামিয়ে দিয়ে বলে, কিচ্ছু বলিস না, যা এখান থেকে। দিহান উঠে বেরিয়ে গেল। দুপুরের দিকে তিশার বিয়ের বরযাত্রী আসলো। তারপর সমস্ত নিয়ম কানুন মেনে তিশার বিয়ে হয়ে গেল। তিশার বিদায়ের সময় তিশার মা আমেনা খাতুন কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। তাকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ল। অলির কান্নাকাটি দেখতে ভালো লাগে না, তাই সে সবার অগোচরে ছাদে এসে দাঁড়ালো। তখনই হঠাৎ করে আলভি অলির পাশে এসে দাঁড়ায়। আলভিকে দেখে অলির মেজাজ খারাপ হয়ে যায়। সে উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলে আলভি অলির হাত ধরে অলিকে নিজের কাছে টেনে নেয়। কি করছেন? ছাড়ুন আমায়। আপনার সাহস অতিরিক্ত, আপনি এত কিছুর পরে আমার স্পর্শ করছেন। আলভি অলির দিকে বিরক্তির চাহনি নিক্ষেপ করলো। চুপচাপ দাঁড়ালে স্পর্শ করবো না, নড়াচড়া করলেই তোমাকে স্পর্শ করতে বাধ্য হব। অলির মেজাজ বিগড়ে গেল। সে আলভির থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। বৃথা চেষ্টা করে এনার্জি ওয়েস্ট করো না, হাত ছাড়াতে পারবে না। তার চাইতে 5টা মিনিট স্থির হয়ে দাঁড়াও, আমি তোমাকে দেখব আর কিছু কথা বলবো, তারপর তোমাকে যেতে দেব, প্রমিস। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনার চেহারা দেখলেই আমার বমি পাচ্ছে। অলির কথা শুনে আলভি অলিকে রেলিং এর সাথে চেপে ধরলো। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন, আমার ধৈর্যের পরীক্ষা নেবে না, বুঝলে? তুমি যদি ভেবে থাকো তুমি যা ইচ্ছে তাই বলবে আর আমি তোমাকে কিছুই বলবো না, তাহলে তুমি ঠিকই ভেবেছ। আলভির কথা শুনে অলি থতমত খেয়ে গেল। বলে কি এই লোকটা? চুপচাপ দাঁড়াও প্লিজ, আমি একটু পর চলে যাব। তার আগে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। অলি আবার স্থির হয়ে দাঁড়ালো, তবে আলভির দিকে তাকালো না। লোকটার চেহারার দিকে তাকানোর সাহস তার হয়ে উঠছে না।
আলভিকে এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে। অলি স্থির হয়ে দাঁড়াতেই আলভি কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে অলির দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। অলির পরনে ব্ল্যাক কালারের লেহেঙ্গা, যেটা মূলত বিয়ে উপলক্ষে অলির বাবা কিনে দিয়েছিলেন। কানে ম্যাচিং ইয়ারিং আর হাতে চুড়ি ছাড়া আর কোনো অর্নামেন্টস নেই। অলির লম্বা কালো চুলগুলো এক সাইডে বেনি করে সামনে এনে রাখা। অলি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আলভি বেশ অনেকক্ষণ অলির দিকে তাকিয়ে রইল। আপনার তাকিয়ে থাকা হয়ে গেলে যেতে দিন আমায়। আলভি একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে নিজের চুলে স্লাইড করতে লাগলো। তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটা তাকে বুঝতে পারছে না, একদমই বুঝতে পারছে না যে 28 বছর বয়সী আলভি তাসনিম মির্জার জীবন মরণ এখন মেয়েটির হাতেই। আলভি কিভাবে বোঝাবে তার মনের অবস্থা? অলি আর চোখে একবার আলভির দিকে তাকালো। লোকটার চুলগুলো এলোমেলো, ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার উচ্চতা 6 ফুটের নিচে হবে না। গায়ে ব্ল্যাক কালারের স্যুট পরা, হাতে ব্র্যান্ডের ঘড়ি। আলভি অন্যদিকে তাকিয়ে আছে আর অলি রেলিং এর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তারা পাশাপাশিই দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আলভি নিজের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে অলির হাতে গুজে দিয়ে অলি জিজ্ঞাসা দৃষ্টিতে আলভির দিকে তাকায়। এটা আমার ফোন নম্বর, রেখে দাও। আলভি বলার সাথে সাথে অলি কাগজটা ফেলে দিল। আলভি বিরক্তি নিয়ে কাগজটা কুড়িয়ে নিল। তারপর অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ এটা নিজের কাছে রাখো। যদি কোনোদিনও নিজের সিদ্ধান্তে পরিবর্তন করো বা যদি কখনো আমাকে প্রয়োজন বোধ করো, তাহলে আমাকে একবার কল দিও। আমি সব রকম পরিস্থিতিতে তোমার পাশে থাকবো। আলভি অলির হাতে পুনরায় কাগজটা গুজে দিল। অলি আবারও কাগজটা ফেলে দিতে গেলে আলভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাগজটা ফেলে দেখো। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব যে আমি তোমাকে ধর্ষণ করেছি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আলভির কথা শুনে অলি কাগজটা ফেলতে পারল না। আলভি কিছু একটা ভেবে বলে ওঠে, আমাকে প্রমিস করো কাগজটা তুমি যত্ন করে নিজের কাছেই রাখবে, কখনো ফেলে দেবে না। অলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি প্রমিস করব কেন? আপনি চলে গেলেই আমি এটা ফেলে দেব। তুমি এক্ষুনি প্রমিস করবে, আর নইলে আমি সবাইকে গিয়ে বলে দেব। অলি চমকে তাকালো। লোকটা তো ভারী ডেঞ্জারাস। ঠিকই তো দুর্বলতাটা বুঝে ফেলেছে। আপনি কি ভাবছেন এসব বললে আপনার সম্মান বেড়ে যাবে? আমার তো সম্মানের প্রয়োজন নেই, সম্মানের প্রয়োজন তোমার আছে। আমার শুধু তোমাকেই প্রয়োজন। তুমি প্রমিস করবে কেন বলো? অলি আলভির কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো না। কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আমাকে আপনার কেন প্রয়োজন? আলভি বলতে গিয়ে বলতে পারলো না। এসব বলেও কোনো লাভ নেই, কারণ অলি তাকে ঘৃণা করে। জাস্ট প্রমিস করো। অলি কপাল কুঁচকে আলভির দিকে তাকিয়ে রইল। আলভি প্রচন্ড বিরক্ত হয়ে বলে ওঠে, ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস, প্রমিস করো। অলি উপায়ন্তর না পেয়ে প্রমিস করেই ফেললো। আচ্ছা প্রমিস করলাম, কাগজটা রেখে দেব আমি। এখন যেতে দিন আমায়। আলভির রাস্তা থেকে সরে দাঁড়াতেই অলি দরজা পর্যন্ত গিয়ে পুনরায় আলভির দিকে তাকালো। আলভি এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অলি দৃষ্টি ফিরিয়ে পা ফেলে নিচে নেমে গেল, পেছনে রেখে গেল আলভিকে। আলভি রেলিং এর পিঠ ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে অলির নুপুরটা বের করলো। যদিও সে এটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এনেছিল, কিন্তু সে দিতে পারলো না। এটা দিয়ে দিলে তার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। আলভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো, তারপর নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। আলভির বাবা উসমান মির্জা আজকে সকালেই এসেছেন। উর্মিলা সারাটিক্ষণ বাবার সাথে সাথেই থেকেছে আর মায়ের নামে নালিশ করেছে। দিহান সবার অগোচরে উর্মিলাকে ইমপ্রেস করার চেষ্টা করে গেলেও কাজের কাজ কিচ্ছুটি হচ্ছে না। বিকেলের দিকেই মির্জা পরিবারের সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আলভি অবশ্য আসার সময় অলিকে একবার দেখে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তার সামনেও পড়েনি। এদিকে আসমা বানু বোনের অবস্থা খারাপ দেখে আরো 2 দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অলির অবশ্য এখন আর থাকতে অসুবিধা নেই, আলবি নামে শয়তান ছেলেটা চলে গেছে। অন্যদিকে উসমান মির্জা কিছুতেই বুঝতে পারছেন না যে তারা আজকেই কেন চলে এলো। তারা তো পূর্বে সিদ্ধান্ত নিয়েছিল যে তিশার বৌভাত অ্যাটেন্ড করেই তারা বাড়িতে ফিরবে। আলবি কার ড্রাইভ করছে, পাশের সিটে দিহান আর পেছনের সিটে উর্মিলা, উসমান মির্জা আর শাহানাজ বেগম বসেছেন। আমি বুঝতে পারছি না যে হঠাৎ তুমি চলে এলে কেন। ওসমান মির্জার কথার প্রেক্ষিতে শাহানাজ বেগম কিছু মুহূর্ত চুপ থেকে বলে উঠলেন, সবকিছুর কারণ খুঁজতে নেই। আমি গতকালকেই চলে আসতাম, শুধু বিয়েটা সামনে রেখে আসতে পারিনি। উর্মিলা চুপচাপ বসে আছে। সেও জানে কোনো না কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্যই তো মায়ের মুড ঠিক নেই।
আলভি তো বিনা বাক্যে গাড়ি চালাচ্ছে। তার অলিকে রেখে আসতে মন চাইছিল না, কিন্তু এছাড়া কিছুই করার নেই। অলির কাছাকাছি থাকলে তার প্রতি আলভির ফিলিংসগুলো বেপরোয়া হয়ে উঠবে, যেগুলো পরবর্তীতে আলভি নিজেই কন্ট্রোল করতে পারবে না। তার চেয়ে অলিকে অলির মতো থাকতে দেওয়া বেটার অপশন ছিল। আলভিও এই সুযোগে অলিকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। পিসার ভৌবাদ শেষে অলিও নিজের ফ্যামিলির সাথে নিজেদের বাড়িতে ফিরে আসে। অলি আজকে বাড়িতে একাই আছে। তার মা আসমা বানু একটা পেস্ট্রি শপে কাজ করে, তার বাবা লিকাউত হোসাইন ব্যাংকে কাজ করে। অলিও এই সময়টাতে স্কুলেই থাকে। তবে এখন শীতকালীন ছুটি চলছে, আগামীকালকেই এই ছুটি শেষ হয়ে যাবে। তারপর থেকে আবারও অলি স্কুল অ্যাটেন্ড করবে আর ভালো করে পড়াশোনা করে সামনের বছরের এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। সে আস্তে আস্তে সেই রাতের কথা ভুলে যেতে চাইছে, কিন্তু পারছে না। সে পারছে না সেসব ভুলে যেতে। সে সেদিন রাতেই ঠিক করে নিয়েছিল যে সে সবাইকে আলভির ব্যাপারে সত্যিটা বলে দেবে যে আলভিকে ওপরে ওপরে ভালো মানুষের মতো দেখলেও সে একজন রেপিস্ট। কিন্তু অলি সেসব বলতে পারেনি, এমনকি নিজের মায়ের সাথেও শেয়ার করতে পারেনি। কেন পারেনি? কারণ আলভির মা সেই রাতে আলভির মাই দরজা খুলেছিল। অলি নিজের রুমে বসে ভাবতে লাগলো যে সেই রাতে কিভাবে শাহনাজ বেগম তাকে উল্টোপাল্টা কথা শুনিয়েছিল। অতীত, সেদিন হঠাৎ করেই 2:30টার দিকে শাহনাজ বেগমের ঘুম ভেঙে যায়। সে পানি খাওয়ার জন্য উঠে দেখলো জগে পানি নেই। তার পাশেই উর্মিলা গভীর ঘুমে মগ্ন। শাহনাজ বেগম কিচেনে এসে পানি খেয়ে নিজের রুমে ফিরে আসার সময় ভাবলো আলভিকে একবার দেখে যাবে। উর্মিলা বলেছিল আলভির শরীর ভালো নেই বলে সে নাকি মেহেন্দি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রুমে চলে গিয়েছে। এসব ভেবে আলভির রুমের দরজার সামনে আসতেই সে চমকে যায়, কারণ আলভির রুমের দরজার বাইরে থেকে লক করা ছিল। শাহনাজ বেগম কৌতূহলবশত দরজা খুলতেই অলিকে আলভির রুমে দেখে বড় সড়ো একটা ধাক্কা খেল। সে যতদূর জানে তার ছেলে এরকম নয়, তাহলে নিশ্চয়ই এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েটাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে। এসব ভেবেই শাহনাজ বেগম প্রথমে অলিকে বিশ্রী ভাষায় কতগুলো গালি দিলেন। তারপর অলির হাত ধরে টেনে অলিকে রুম থেকে বের করে সাইডে নিয়ে গিয়ে রাগী স্বরে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে এখানে কি করছো? অলি কাঁদতে লাগলো। আমি কিছুটি করিনি আন্টি, আপনার ছেলেই আমার সাথে জোরাজোরি করেছে। কথাটা শুনে শাহনাজ বেগম অলিকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত উঠিয়েও নিজেকে সংযত করে নেয়। অলির উপর হাত তোলার অধিকার তার নেই। অলি তো চোখ মুখ খিচে থাপ্পড় খাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তেমন কিছু না হয় সে চোখ মেলে তাকায়। অলি সাহস জুগিয়ে বলে ওঠে, আপনার ছেলে একটা জানোয়ার, আমার সাথে যা কিছু করেছে তার ফল ওনাকে ভোগ করতেই হবে। ছেলেকে এভাবে বলাতে শাহনাজ বেগম চটে গেলেন। যত বড় মুখ নয় তত বড় কথা। কি করে তুমি আমার ছেলের, হ্যাঁ, চরিত্রহীন কথাকার। এই শোনো, তোমার মতো মেয়েদেরকে আমার চেনা আছে। যেই বড়লোক ছেলে দেখেছো অমনি গলায় ঝুলে যেতে চাইছো, তাই না? দুধের ধার পড়ার আগেই ছেলেদের ফাঁদে ফেলা শিখে গেছো দেখছি। ছি আন্টি, আপনার বিবেকে বাঁচছে না? নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে বলতে পারলেন আপনি? হ্যাঁ, পেরেছি। আর আমিও অনেক কিছুই করতে পারি। এই মেয়ে, শুনে রাখো, আজকের এই ঘটনা এখানেই শেষ। যদি এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করার চেষ্টা করেছো তাহলে এর ফল ভালো হবে না। তাহলে তো আপনার ভয় পাওয়ার দরকারই নেই। আমি এক্ষুনি গিয়ে সবাইকে আপনার ছেলের কুকর্মের কথা বলে দেব, তারপর আপনার ক্ষমতা দিয়ে সবকিছু সামলে নিয়েন আপনি। কথাটা শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে অলির দিকে তাকালো। মেয়েটা কিসের তৈরি সেটাই সে বুঝতে পারছে না। তবে এই মেয়েকে যেভাবেই হোক আটকাতেই হবে, নাইলে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তুমি এসব কথা সবাইকে বললে তোমার বাপ মায়ের কি হবে সেটা ভেবে দেখেছো? নাকি তোমার বাপ মায়েরও তোমার সাথে এই প্ল্যানে যুক্ত আছে? তারাই কি তোমাকে এসব করা শিখিয়েছে নাকি? অবশ্য তারা প্ল্যান যুক্ত থাকলে তাদের কিছু হওয়ার কথাই নয়। শাহনাজ বেগমের কথা শুনে অলি দুপা পিছিয়ে গেল। শাহনাজ বেগম আবারও বলে উঠলেন, শুনে রাখো মেয়ে, তোমার বাবা মা যদি ভেবে থাকে মেয়েকে দিয়ে এই সমস্ত করিয়ে আমার ছেলের গলায় তোমাকে ঝুলিয়ে দিতে পারবে, তাহলে তারা ভুল ভেবেছে। আমার ছেলের পেছনে মেয়েদের লাইন লেগে থাকে, বুঝলে? তোমার মতন 2 টাকার মেয়ে পেছনে সময় নষ্ট করার মতন সময়ও নেই। অলি শব্দ করে কেঁদে উঠল। দয়া করে আমার বাবা মাকে এইসবের ভেতর আনবেন না। ওনারা এইসব শুনলে আমার মেরে ফেলে নিজেরাও মরে যাবে। শাহনাজ বেগম হেসে উঠলেন। ভেবেই দেখো, এই সমস্ত কথা জানাজানি করে নিজেদের কবর খুঁড়বে
নাকি এই নাটক এখানেই শেষ করবে, ডিসিশন তোমার হাতে। যেটাই করো না কেন আমার ছেলের কিচ্ছুই করতে পারবে না। বলেই শাহনাজ বেগম নিজের রুমে চলে গেলেন। অলি সেখানে বসেই কাঁদতে লাগলো। মেয়ে হয়ে তার জন্ম নেওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো আজকে। ছেলেদের জন্য এসব কোনো ব্যাপারই না, 2 দিন বাদেই সবাই ভুলে যাবে, কিন্তু জানাজানি হয়ে গেলে তাকের বোঝা আজীবন বয়ে বেড়াতে হবে। সেই সাথে নিজের বাবা মাকে সে মেরে ফেলতে পারবে না। বর্তমান দুপুরের দিকে অলির মা লাঞ্চ করতে এলে অলি তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু অলি সেই রাতের পর থেকে ভালোভাবে ঘুমাতেও পারে না। ঘুমাতে গেলেই তার আজে বাজে স্বপ্ন আসে। অলি একটা শ্বাস ফেলে বই নিয়ে পড়তে বসে। কেটে যায় 1.5 মাস। সুবিশাল আলিশান বাংলোর মতো দেখতে 3 তলা বিশিষ্ট ভবনটি হচ্ছে মির্জা ভিলা। আলভি দোতলার নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে। আজকে রাত 10টার পর তাকে একজন হার্ট সার্জারি করতে হবে। এইটাই তার লাইফের প্রথম হার্ট সার্জারি। এর আগে ছোটখাটো সার্জারি করা হলেও এটা ওপেন হার্ট সার্জারি। অবশ্য সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় কার্ডিওলজিস্ট আলভি তাসনিম মির্জা। সে তো এখনো 1.5 মাস আগে ঘটে যাওয়া ঘটনাতেই আটকে আছে। না, সে পারছে না অলি নামের সেই বাচ্চা মেয়েটাকে ভুলতে, সেই চোখ, সেই ঠোঁট, সেই ঝাঁঝালো কণ্ঠের অধিকারী মেয়েটিকে ভুলতে। আলভির ভাবনার মাঝেই কেউ একজন দরজায় নক করে। আলভি বিরক্তি নিয়ে সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দেয়। রুমে এসে দরজা খুলে দিতেই একজন সুন্দরী নারী নতজানু অবস্থায় তার দিকে একটা কফির মগ এগিয়ে দেয়। আলভি ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি হচ্ছে আলভির একমাত্র ফুপুর একমাত্র মেয়ে। মেয়েটির নাম রূপসা। আলভি মেয়েটির দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে কফির মগটা হাতে নিয়ে মুখের ওপরেই দরজা লাগিয়ে দিল। আলভির এহেন ব্যাপারে মেয়েটির মন খারাপ হয়ে গেল। তবে এটা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই সে সেজেগুজে আলভির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কোনো দিনও সফল হয়নি। উর্মিলা হল রুম পেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। রূপসাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। রূপাপু, তুমি এখানে কি করছো? রূপসা হঠাৎ উর্মিলার কণ্ঠ শুনে প্রথমে ভয় পেয়ে গেলেও পর মুহূর্তেই মুখে হাসি টেনে বলে, আমি এবি ভাইয়ার জন্য কফি নিয়ে এসেছিলাম। উর্মিলা ভ্রু কুঁচকে রূপসার দিকে তাকায়। রূপসার সাজগোজ দেখে সে অবাক হয় না, কারণ এটা নতুন কিছুই নয়। রূপসা তার ভাইকে পছন্দ করে, এই ব্যাপারে উর্মিলাও শিওর। একজন মেয়ে হওয়ার সুবাদে সে রূপসার চালচলন দেখে বহু আগেই ব্যাপারটা ধরে ফেলেছে। 6 মাস ধরে রূপসা তার মা রুনা খাতুনের সাথে এই বাড়িতেই আছে। মূলত তাদের এখানে থাকার পেছনে কারণ আছে। উর্মিলার দাদুমণি 6 মাস আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ইচ্ছাতেই রুনা খাতুন মেয়েকে নিয়ে এখানে এসেছিলেন। তারপর আর দাদুমণি তাদেরকে যেতে দেয়নি। এমনিতেই রূপসার বাবা বেশ ক্ষমতাশালী লোক। বছরের বেশিরভাগই সময়টাই সে ব্যবসার কাজে দেশের বাইরেই কাটান। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন উর্মি? উর্মিলা হালকা হেসে বলল, কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই লেট হয়ে গেছে।